আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। লিজেন্ড কেয়ার বিওপি সেকেন্ড টাইম ক্যাপ্টেন টার্গেট ব্যাচের অসাধারণ একটি কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। যথারীতি আমি রায়হান বোরহান, ইওর ইংলিশ ট্রেনার। আমার ভয়েসটা কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। তানিশা ইবনাথ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তানিশা, আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে একটু জানাও। কমেন্ট করে একটু জানাতে হবে যে ভয়েসটা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এভরিওয়ান। ওকে, আচ্ছা আজকে রাইয়ানা লিখেছো ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। শিবলি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। রাইয়ানা, বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা যারা বিউপির জন্য প্রিপারেশন নিচ্ছি, যারা আমরা সেকেন্ড টাইম রয়েছি, বিউপিতে পরীক্ষা দিব, কিংবা যারা ফার্স্ট টাইমার আছো বিউপিতে পরীক্ষা দিবা, তাদের জন্য আজকের ক্লাসের কোয়েশ্চেন্স গুলো আশা করি তোমার যথেষ্ট কাজে আসবে। আজকে আমরা বিউপির বিগত বছরের কিছু প্রশ্ন আমরা অ্যানালাইসিস করব, এবং প্রশ্নগুলো আমরা বাছাই করেছি দুটো ইউনিট থেকে, বিউপি এফ এ ডাবল এস এবং বিউপি এফ ট্রিপল এস। মূলত এই দুটো ইউনিটের ইংরেজিতে 40টা মতো তোমার প্রশ্ন থাকবে। এফ এ ডাবল এস এ 40টা প্রশ্ন থাকবে, এফ ট্রিপল এস এ 40টা প্রশ্ন থাকবে ইংরেজির উপর। সো অনেকগুলা টপিক থেকে প্রশ্ন হয় বিউপির জন্য। আমরা অনেকে বলি যে ভাই, বিউপির জন্য আসলে কোন কোন টপিকগুলো বেশি বেশি করে পড়তে হবে। একটা কথা যদি বলি, মানে কোয়েশ্চেন কোত্থেকে আসে এইটা আসলে কখনো ফিক্সড ভাবে তুমি বলতে পারবা না। লাইক হচ্ছে বিওপির জন্য আমি কয়েকটা টপিক দিলাম যে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়ো, তুমি সাবজাংটিভ পড়ো, প্যাসিভ ভয়েস পড়ো, অ্যাক্টিভ ভয়েস পড়ো, ন্যারেশন পড়ো, ঠিক আছে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়ো। এভাবে আমি তোমাকে কয়েকটা টপিকের নাম বললাম, কিন্তু বিশ্বাস করবা কিনা, ঠিক আছে, যে যেই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে ওই প্রশ্ন বা ওই টপিক থেকে বিইউপিতেও প্রশ্ন আসছে। আবার বিইউপিতে আপনার যেই কোয়েশ্চেনটা আসছে, ঠিক আছে, বা যেই টপিক থেকে প্রশ্ন করা হয়েছে ওই কোয়েশ্চেনটা বা ওই টপিকটা তোমরা দেখবা যে গত 10 বছরের প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করলে দেখবা যে ঢাকা ভার্সিটিতেও আসছে। তার মানে আমাদের আসলে এই সব কোয়েশ্চেনের কোনো বাপ মা নাই, কোনো মা বাপ নাই, যে কোনো সোর্স থেকে প্রশ্ন হইতে পারে। তো সেই জন্য ফুল সিলেবাস, মানে গ্রামারের কোনো স্পেসিফিক টপিক তুমি দেখার কোনো সুযোগ নাই, পূর্ণাঙ্গ সকল টপিকে তোমাকে দেখতে হবে। এবং গত কয়েক মাস তোমরা যে টানা ক্লাস করেছো, আমার বিশ্বাস যে সবগুলা টপিক তোমার রিভাইজ করা হয়ে গেছে। এখন কাজ হচ্ছে কোয়েশ্চেন নিয়ে। এখন তুমি যত বেশি পারো কোয়েশ্চেন ব্যাংক তুমি স্টাডি করবা, যত বেশি পারো তুমি কোয়েশ্চেন সলভ করবা। সো কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমার যদি একটা ভালো সাজেশন বুক থাকে, যেমন আমি বলে দিয়েছি তোমার বাজারে এই যে এডুরা, ঠিক আছে, এডুরা, এটা ইংলিশ ফাইনাল সাজেশন। এডুরা এটা ইংলিশ ফাইনাল সাজেশন, ঠিক আছে, ইংলিশ ফাইনাল সাজেশন, ফাইনাল সাজেশন। তো কারা কারা এডুরা কালেক্ট করো নাই, ঠিক আছে, তো তারা অচিরেই, মানে নির্ধারিত আমাদের লাস্ট এডিশনটা অলরেডি বের হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমরা নতুন করে কোনো কপি এই সিজনে বা এই বছরে আর ছাপাবো না। সো যে কয়েকটি কপি অবশিষ্ট আছে অলরেডি কিন্তু 5000-এর উপর কিন্তু এডুরা সোল্ড আউট হয়ে গেছে। তো অবশিষ্ট যে কপিগুলো আমাদের হাতে আছে বা লাইব্রেরিতে আছে কিংবা রকমারি.com-এ আছে, তোমরা দ্রুত এই এডুরা ইংলিশ ফাইনাল সাজেশন এটা কালেক্ট করে ফেলো। প্রয়োজনে রকমারি.com-এ গিয়ে তুমি সরাসরি এডুরাকে অর্ডার করতে পারবা। তো এটা কেন তোমার দরকার? কারণ তোমার এই মুহূর্তে প্রয়োজন শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস, এবং এই কোয়েশ্চেনগুলা, ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলা যেই কয়েকটা সোর্স থেকে আসে, প্রত্যেকটা সোর্স থেকেই কিন্তু আমরা ধরে ধরে 3500 প্লাস কোয়েশ্চেন আমরা এই সাজেশনটার মধ্যে দিয়েছি। তাহলে তোমার কাজ হচ্ছে এটিপি করা, এটিপি মানে এক টানা প্র্যাকটিস, পাশাপাশি এটিএম এক টানা মুখস্থ। কেমন? কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার, প্রত্যেকটা কোয়েশ্চেন আবার ব্যাখ্যাও আছে। সো আমরা যে কাজটা করব যে এডুরা রিলেটেড যতগুলো প্রশ্ন বইয়ের মধ্যে পাবো, যদি তুমি প্র্যাকটিস করে ফেলতে পারো তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে, এবং এক্সাম হলে গিয়ে দেখবা যে তোমার কোয়েশ্চেনটা পরিচিত কোয়েশ্চেনই থাকবে। আদারওয়াইজ তোমরা কিন্তু নার্ভাস হয়ে যাবা, ঠিক আছে? ওকে,
তো আসেন আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। আফরিন লিখেছো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক অ্যাডমিশন যোদ্ধারা অলরেডি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছো। তো সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে বিওপির বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আমরা অ্যানালাইসিস করব এবং কোন টপিক থেকে এগুলো আসছে এই টপিকটা নোট করে নিব, ঠিক আছে? ওকে, আসেন আমরা আমাদের আচ্ছা মূলত আজকের ক্লাসটা স্পন্সর্ড বাই লিজেন্ড ইংলিশ এবং আমরা যেই কোর্সের আন্ডারে আজকের এই ফ্রি ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে লিজেন্ড কেয়ারের ক্যাপ্টেন টার্গেট বিওপি ব্যাচ, ঠিক আছে? এটা শুধু বিওপি ডেডিকেটেড একটা প্রোগ্রাম। আচ্ছা এনিওয়ে, এবার আসেন আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা, ফার্স্ট যে কোয়েশ্চেনটা। আচ্ছা বলেন দেখি, রবার্ট ফ্রস্ট উনি কোন দেশের কবি ছিলেন? রবার্ট ফ্রস্ট। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে লিটারেচার টার্ম থেকে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। লিটারেচার মানে সাহিত্য, লিটারেচার কেমন সাহিত্য। তো সাহিত্যের ক্ষেত্রে তুমি কিছু কবি বা যারা সাহিত্যিক আছেন, ঠিক আছে, কবি বা যারা সাহিত্যিক আছেন তোমার কাজ হচ্ছে তারা কোন দেশের, ঠিক আছে, কোন দেশের, এইটা তোমাকে অবশ্যই আগামী কয়েকদিন পড়ে ফেলতে হবে। কেমন কোন দেশের, পাশাপাশি কোন গ্রন্থের জন্য তারা বিখ্যাত, মানে তাদের গ্রন্থ যেটা, ঠিক আছে, তাদের গ্রন্থ যেটা বা বই যেটা, কিংবা কোন কবিতার জন্য তারা বিখ্যাত, মানে তারা যে বিখ্যাত হইছেন কোনটার জন্য বিখ্যাত হইছেন, কিংবা তারা যদি নোবেল প্রাইজ পেয়ে থাকেন তাহলে কোন বইটার জন্য বা কোন সাহিত্যকর্মের জন্য তারা নোবেল প্রাইজটা পেয়েছেন। সো এই কয়েকটা পয়েন্ট তোমাকে কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আমি তোমাদেরকে কয়েকটা রেফারেন্স করতে পারি যে তোমরা কোনটা কোনটা করবা। আচ্ছা তোমরা দেখো এখানে কিন্তু রবার্ট ফ্রস্টের নাম আসছে। রবার্ট ফ্রস্ট ছাড়া তোমরা আর যেটা যেটা দেখবা সেটা একটু খাতার মধ্যে লিখে নাও। রবার্ট ফ্রস্ট ছাড়া তোমাদেরকে দেখতে হবে রবার্ট হেইডেন, রবার্ট হেইডেন, ঠিক আছে? আচ্ছা কেন আমি রবার্ট হেইডেনের কথা বলতেছি, বিকজ রবার্ট হেইডেন উনি কিন্তু আমাদের টেক্সট বুকের মধ্যে ওনার একটা বিখ্যাত কবিতা আছে, দোজ সানডেজ, ঠিক কেমন? তো এই যে তোমার যে কবিতাটা, এই কবিতাটা মূলত লিখছে কে? রবার্ট হেইডেন লিখছেন। সো রবার্ট হেইডেন যেহেতু আমাদের টেক্সট বুকের মধ্যে আছে, দোজ উইন্টার সানডেজ আমাদের টেক্সট বুকের মধ্যে আছে না, উইন্টার সানডেজ, দোজ উইন্টার সানডেজ, এই কবিতাটা মূলত বাবা এবং ছেলের মধ্যকার একটা কেমিস্ট্রি, কিন্তু বাবা এবং ছেলের মধ্যকার একটা রসায়ন, একটা কেমিস্ট্রি। সো এই যে দেখতে পাচ্ছ রবার্ট হেইডেন, সো উনি এই কেমিস্ট্রির কেমিস্ট, বুঝতে পারছেন, মানে উনি মূলত এটা লিখছেন আর কি। তাহলে উনি কোন দেশের কবি ছিলেন, কত সালে জন্মগ্রহণ করছেন, ওনার বিখ্যাত গ্রন্থ কোনটা বা বিখ্যাত কবিতার বই কোনটা বা কাব্য কোনটা, সেটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। এটা হলো 1 নাম্বার। নেক্সট হচ্ছে আরেকটা একটু খাতার মধ্যে লেখো, সেটা হচ্ছে উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেক, ঠিক আছে, উইলিয়াম ব্লেক। আচ্ছা উইলিয়াম ব্লেক উনি বিখ্যাত হচ্ছে দ্য স্কুল বয় এই কবিতাটার জন্য, তাই না? দ্য স্কুল বয় আমাদের টেক্সট বুকের মধ্যে আছে, দ্য স্কুল বয় কবিতাটা আছে। সো উইলিয়াম ব্লেক উনি কোন দেশের কবি ছিলেন এবং ওনার জন্মসাল, মৃত্যুসাল এবং কোনটার জন্য উনি বিখ্যাত ছিলেন, ঠিক আছে? এইটা আপনাকে ডিরেক্ট মেমোরাইজ করে ফেলতে হবে, মুখস্থ করে ফেলবা। ওকে, 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে তোমার ডিএইচ লরেন্স, ডিএইচ লরেন্স, কেমন? ডিএইচ লরেন্স, ডিএইচ লরেন্স উনি বিখ্যাত হচ্ছে ড্রিম কবিতার জন্য। সকল মানুষ সমানভাবে স্বপ্ন দেখে না, কেউ স্বপ্ন দেখে দিনের বেলায়, কেউ স্বপ্ন দেখে রাতের বেলায়। দিনের বেলায় যারা স্বপ্ন দেখে তারা অনেক ডেঞ্জারাস পিপল হয়ে থাকে। এই কথাগুলা কিন্তু অসাধারণ কথাগুলা একটা কবিতার মাধ্যমে যিনি বলে বিখ্যাত হয়ে গেছেন উনি হচ্ছেন ডিএইচ লরেন্স, ঠিক আছে? এটাও আমাদের টেক্সট বুকেরই কিন্তু। তার মানে আমি কিন্তু টেক্সট বুকের বাইরে যাচ্ছি না। তোমাদের যেই সব কবি সাহিত্যিকদের ইনফরমেশন জানতে চাবে যে সে কোন দেশের কবি এটা বলো, বা সে কোন গ্রন্থের জন্য বিখ্যাত, তো এই জাতীয় বিষয়গুলো, অথবা মানে উনি কোন কবিতাটা লিখছেন, তো এগুলা কিন্তু টেক্সট বুকের মধ্য থেকেই আসবে। তো সেই জন্য আমি টেক্সট বুকেরই যাদের মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিচ্ছি, আপনারা একটু লিখে রাখবেন। আচ্ছা আরেকটা লেখা হচ্ছে ল্যাংস্টন হাক্স, ল্যাংস্টন হাক্স, ঠিক আছে, ল্যাংস্টন হাক্স। ল্যাংস্টন হাক্সও কিন্তু বিখ্যাত, উনিও কিন্তু ড্রিম বা স্বপ্ন নিয়ে উনিও কিন্তু কবিতা লিখছেন। অর্থাৎ উনি বিখ্যাত হয়েছেন এভাবে যে প্রত্যেকের কিন্তু স্বপ্ন দেখা উচিত।
তোমার লাইফ থেকে যদি স্বপ্নটা উধাও হয়ে যায় তাহলে তোমার জীবন হয়ে যাবে একটা অনুর্বর ভূমির মতো, মানে ব্যারেন ফিল্ডের মতো। এই জাতীয় কথাগুলা উনি ড্রিম কবিতার মাধ্যমে বলেছেন ল্যাংস্টন হাক্স। ওনার ব্যাপারে স্টাডি করবা, কোন দেশের ছিলেন, কি লিখছেন, কি লিখে বিখ্যাত হয়েছেন। আচ্ছা, এগুলা কি তোমরা লিখছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, এগুলা কি তোমরা লিখছো কিনা। আচ্ছা, এগুলা অবশ্যই অবশ্যই একটু লিখে রাখো, ঠিক আছে, এগুলো অবশ্যই আমরা একটু লিখে রাখবো, কেমন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমেরিকান পয়েট ছিলেন, গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে এই তো এই কয়েকটা গেল। আরেকটা হচ্ছে তোমার শেক্সপিয়ার, মানে শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার নিয়ে তো আসলে কোনো কথাই নাই, ঠিক আছে, শেক্সপিয়ার নিয়ে তো আসলে কথাই নাই। উইলিয়াম শেক্সপিয়ার, এটা তো উনি সহজ কথায় উনি নিজে একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার নিয়েও আপনাকে স্টাডি করতে হবে। তো মূলত আমাদের টেক্সট বুকের মধ্যে দোজ উইন্টার সানডেজ, এরপর হচ্ছে দ্য স্কুল বয়, ড্রিমের দুইটা কবিতা, মূলত এগুলো আমাদের টেক্সট বুকের মধ্যে আছে, বোঝা গেছে। আচ্ছা, টেক্সট বুকে এগুলা ছাড়াও দেখবা আরো অনেকগুলা কবিতা আছে, অনেকগুলা কবিতা, যেমন ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, এটা আসছে দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, এস.টি. কলরেজের লেখা দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, ওখান থেকে নেওয়া হয়েছে, এটাও টেক্সট বুকের মধ্যে আছে। তো এরকম টেক্সট বুকে আরো কয়েকটা কবিতা আছে, সেখান থেকে আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু টেক্সট বুকে যে কয়েকটা নাম আমি মেনশন করে দিলাম, এই কয়েকজন কবি সম্পর্কে অবশ্যই আজকের মধ্যেই পড়ে ফেলবা। আর যদি পড়তে না পারো তাহলে তুমি অবশ্যই আমাদের যে এডুরা ফাইনাল সাজেশনটা আছে, এডুরা ইংলিশ ফাইনাল সাজেশন, এটা তুমি অবশ্যই অনলাইন থেকে অর্ডার করে ফেলবা। এই বইতে কিন্তু টেক্সট বুকের যে ইনফরমেশন গুলা তোমার প্রয়োজন, লিটারেচারের যে তথ্যগুলো প্রয়োজন, এমসিকিউ আকারে এখানে কিন্তু উপস্থাপন করা হয়েছে, আশা করি তোমার কাজে আসবে। আচ্ছা, আর এটার কারেক্ট অ্যান্সারটা কি, সবাই একটু কমেন্ট করে বলে ফেলেন তো, এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে। 1 নম্বর কোয়েশ্চেন, এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে বলেন। থ্যাংক ইউ, আমি দেখতে পাচ্ছি এখানে রাইয়ানা অলরেডি কমেন্ট করে ফেলছো, আমেরিকান পয়েট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা অলরেডি এখানের মধ্যে অলরেডি কমেন্ট করে ফেলেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার চলে আসেন আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 নম্বর কোয়েশ্চেনটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। ওকে, দেখো এখানে জানতে চাওয়া হচ্ছে আই কেম অন সানডে, এখানে সানডেটা কি, এই যে সানডেটা কি। আচ্ছা, দেখা যাক তোমরা কি কনফিউজড হয়ে যাচ্ছ কিনা। সানডে এটা মূলত এখানে কি, আমাকে একটু কমেন্ট করে জানাবেন, সানডে এখানে মূলত কি। কারেক্ট অ্যান্সারটা কি হবে বলেন। আচ্ছা, দেখো এই যে সানডে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু একটা দিনের নাম, দিনের নাম। সানডে কিন্তু মূলত একটা দিনের নাম। তো মনে রাখবা, যে কোনো কিছুর নাম, সেটা দিনের নাম হোক, জায়গার নাম হোক, ব্যক্তির নাম হোক, প্রতিষ্ঠানের নাম হোক, যে কোনো কিছুর নাম সেটাকে আমরা বলি প্রপার নাউন, সেটাকে আমরা বলি নাউন। যে কোনো কিছুর নাম সেটাকে আমরা বলি নাউন। তো আমাদের অপশন নাম্বার এতেই কিন্তু লেখা আছে নাউন। সো অনেকে অনেকে এই যে মনে করে যে কেমকে মডিফাই করতেছে সানডে, কিন্তু নো, সানডে কেমকে মডিফাই করতেছে না, বোঝা গেছে, বরঞ্চ সে প্রিপোজিশনের পরে বসছে। আমরা জানি প্রেপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে। প্রেপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, ধরো তুমি একটা প্রিপোজিশন পাইছো, প্রিপোজিশনের পরে তুমি একটা ওয়ার্ড পাইছো, একটা ওয়ার্ড, ঠিক আছে, একটা ওয়ার্ড, তাহলে ওই একটা ওয়ার্ড কিন্তু অবশ্যই কি হবে, অবশ্যই অবশ্যই নাউন হবে। তাহলে ঠিক একইভাবে তোমার প্রশ্ন হতে পারে আর্টিকেলের পরে, মানে এ এন ডি, এদের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটাও কিন্তু নাউন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটাও কিন্তু নাউন। দি এবং ওয়ফের মাঝখানে যদি কোনো শব্দ থাকে সেটাও কিন্তু নাউন। তার মানে বুঝতেই পারতেছো, প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড 100% এটা একটা নাউন। আর তাছাড়া এটা একটা দিনের নাম, কেমন, যে কোনো কিছু নামকে নাউন বলা হয়। আচ্ছা, আশা করি আমরা এটার অ্যান্সারটা মিলাই ফেলছি। আচ্ছা, এবার চলে আসেন কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3, আচ্ছা বলতো এটা কেমন টাইপের সেন্টেন্স। সেন্টেন্স টাইপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেন্টেন্স টাইপ কেমন, সেন্টেন্স টাইপ যেমন ধরো অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ,
কোনটা কেমন টাইপের সেন্টেন্স, এটা আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন আসে। সো এটাও তোমার বিওপি এর এক্স কোয়েশ্চেন। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে, এটা সঠিক উত্তরটা কি হতে পারে, আমাকে একটু কমেন্ট করে জানান। সঠিক উত্তরটা কি হতে পারে কমেন্ট করে একটু জানাইতে হবে। এভরিওয়ান, এভরিওয়ান বলেন দেখি এটা সঠিক উত্তরটা কি হতে পারে। এভরিওয়ান, আই উইশ আই ওয়ার এ বার্ড, এটা কেমন টাইপের, কেমন টাইপের সেন্টেন্স? তিন নম্বরে শিবলি, নাইম, জিমি, রোহিত, মাসুম বিল্লাহ। আচ্ছা, মাসুম বিল্লাহ। আচ্ছা, ডি ফজিলতুন্নেসা, ডি। আচ্ছা, এখানে ইম্পারেটিভ বলছো, একজন বা দুইজন ইম্পারেটিভ বলছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতেছে, যে এটাকে ম্যাক্সিমাম কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স বলছো, তাই তো? আচ্ছা, আহ সো হোয়াট, সো হোয়াট, হ্যাঁ। আচ্ছা, মেজাজ মুজাজ, এই এইটা এইটা তোমরা ইম্পারেটিভ কেন বলছো, সরি এক্সক্লেমেটরি কেন বলছো? কেন এক্সক্লেমেটরি বললা, কেন? ওই কিরে, কেন কইছস? কারণ এখানের মধ্যে একটা, এই যে এরকম একটা সাইন আছে, বিস্ময় সূচক সাইন আছে। তো পোলাপাইন এটা দেখেই সবাই খুশিতে আত্মহারা হয়ে গেছে। যেহেতু একটা নোট অফ এক্সক্লেমেশন আছে, তাহলে 100% এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সই হবে। ওই সেন্সে দেখবা 99% স্টুডেন্ট কমেন্ট করতেছে কিন্তু এক্সক্লেমেটরি, অপশন নাম্বার ডি কমেন্ট করতেছে। আবার দুই একটা পাপি বান্দা আছে, এই পাপি বান্দা ওরা কেউ কেউ অ্যাসার্টিভ বলতেছে। কেন? কারণ সবাই যেহেতু এক্সক্লেমেটরি বলছে, আমি বলবো না, আমি এক্সক্লেমেটরি বলবো না, সবাই তো এটা বলছে, তাহলে আমি কি বলবো? আমি অপশন নাম্বার এ বলবো। কেন বলবো? তা এটা কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যাই নেই, তার ভালো লাগছে এই কারণে সে অপশন নাম্বার এ কয়ে ফেলাইছে। আবার কিছু কিছু পাপি বান্দা আছে, ওরা দেখতেছে না মানুষ অ্যাসার্টিভ কইতেছে, এক্সক্লেমেটরি কইতেছে, আমি একটু ডিফারেন্ট থাকি, আমি একটু ব্যতিক্রম থাকি, এই কারণে ওই কয়ে নাইছে ইম্পারেটিভ বাক্য। কিন্তু ওরা কিন্তু জানেই না কেন সে ইম্পারেটিভ বললো, কোন সেন্স সে ইম্পারেটিভ বললো, ইম্পারেটিভ মানেটা কি, এটা তার জানার দরকার নাই। তো সবাই বলতেছে ডি এবং এ, এই কারণে সে বলতেছে আমি বলবো না, আমি বলবো না, আমি কোনটা বলবো? আমি অপশন নাম্বার সি বলবো, অপশন নাম্বার সি, সরি অপশন নাম্বার সি, ইম্পারেটিভ। আচ্ছা, তাহলে এখন আসলে এখানে হবে কোনটা, মূলত এখানে হবে কোনটা? বাচ্চারা শোনো, আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড, এইটা কি আপনার মনের কোনো আবেগ? আপনি কোনো আবেগ প্রকাশ করলেন? আমি যদি পাখি হতে পারতাম। আচ্ছা, এইটা কোনোভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্যাটাগরিতে আমরা জানি যে উইশটা পড়ে, মানে ম্যাক্সিমাম টাইমে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্যাটাগরিতে উইশটা পড়ে, ইচ্ছা, আকাঙ্ক্ষা বা ইত্যাদি, কেমন? তো তবে সেটা আবেগের প্রকাশ হইতে হবে, কেমন? এখানে কিন্তু আবেগের কোনো প্রকাশ হয় নাই। দেখেন, তারপর আমি একটু দেখি যে আপনারা পারেন কিনা। আচ্ছা, কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না নিশিতা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখানে এটাকে আমরা ফেলবো অপটেটিভ ক্যাটাগরিতে। অপটেটিভ মানেই হচ্ছে আপনার কোনো একটা ইচ্ছা, মানে আপনি কারোর জন্য প্রার্থনা করতেছেন বা নিজের জন্য প্রার্থনা করতেছেন, অথবা কাউকে আপনি অভিশাপ দিচ্ছেন। ইচ্ছে, প্রার্থনা, অভিশাপ, ইচ্ছে, প্রার্থনা, অভিশাপ, আবারও বলছি ইচ্ছে, প্রার্থনা, অভিশাপ, অবশ্যই আপনি অপটেটিভ ক্যাটাগরিতে ফেলবেন। আর এক্সক্লেমেটরি হচ্ছে আপনার মনের একটা আবেগ, যে ইয়াস আমরা জিতে গেছি, হাই হাই আমি অনেক দুঃখে আছি বা কষ্টে আছি, এগুলো হচ্ছে আপনার মনের আবেগ। এটা কোনো আবেগ না, এটা একটা ইচ্ছা। তো ইচ্ছা, প্রার্থনা, অভিশাপ, এটা যাবে অপটেটিভ। আর আবেগীয় যে কথাবার্তাগুলা, এটা যাবে এক্সক্লেমেটরি। এখানে আপনি এরকম সাইন দেখেই আপনি কনফিউজড হবেন না। যেমন আমি আপনাকে আরেকটা সেন্টেন্স দেখাই, ধরেন সেন্টেন্সটা হচ্ছে এই, গেট ওয়েল সুন, গেট ওয়েল সুন। এই দেখেন, এই যে বাক্যটা একটু চেক করেন, গেট ওয়েল সুন। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় যে এটা কেমন টাইপের বাক্য? যে গেট ওয়েল সুন, এটা কেমন টাইপের বাক্য? দেখবা অনেকেই এটাকে ইম্পারেটিভ বলবে। কেন ইম্পারেটিভ বলবে? কারণ এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, এই কারণে অনেকে এটাকে ইম্পারেটিভ বলবে। আবার অনেকে দেখবা পাপি বান্দা কিছু আছে, কিছু পাপি বান্দা আছে, তারা এখানে এই সাইনটা দেখা, মানে নোট অফ এক্সক্লেমেশন, এটা দেখা তারা বলবে যে ভাই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স।
আরে বেটা, এটা এক্সক্লেমেটিভও না, এটা ইম্পারেটিভও না, এটাও কিন্তু একটা অপটেটিভ সেন্টেন্স। কারণ তুমি যে বলতেছো গেট ওয়েল সুন, তার মানে তুমি কারোর জন্য প্রার্থনা করতেছো, কাউকে আশীর্বাদ করতেছো, কারোর জন্য কিছু একটা চাইতেছো, বুঝতে পারছো? মানে সে যাতে ভালো থাকুক। তো এরকম কোনো কিছু চাওয়া, ভালো চাওয়া, খারাপ চাওয়া, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ, এটা অলওয়েজ অপটেটিভ ক্যাটাগরি। তার মানে এই যে সেন্টেন্সটা, এটা অপটেটিভ ক্যাটাগরি। ঠিক আছে, ওকে। তাহলে এবার যারা যারা ধরা খাইছেন ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসেন আমাদের নেক্সট 4 নাম্বার কোয়েশ্চেন। 4 নাম্বার কোয়েশ্চেন, এবার একটু কমেন্ট করে জানান দেখি যে এটার সঠিক উত্তরটা কি হতে পারে। আচ্ছা, সঠিক উত্তরটা কি হতে পারে একটু কমেন্ট করে আমাকে একটু জানান। আচ্ছা, কমেন্ট করে একটু জানান। আচ্ছা, এভরিওয়ান, এভরিওয়ান। আচ্ছা, আই স সাম ড্যাশ, আই স সাম ড্যাশ। আচ্ছা, মনে রাখবা যে এক্সক্লুসিভ, একটু আগে যে এক্সক্লুসিভ কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম, এরকম এক্সক্লুসিভ কোয়েশ্চেন নিয়ে একটা এক্সক্লুসিভ গ্রামার কোয়েশ্চেন নামে লেভেল আছে, এডুরা বইটার মধ্যে একটা লেভেল আছে। তো সেই লেভেলে ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলো হচ্ছে পরীক্ষার খুব ট্রিকি প্রশ্ন, ট্রিকি কোয়েশ্চেন আমরা সেখানের মধ্যে অ্যাড করে দিছি। ঠিক আছে, সো আপনারা ওই টাইপের প্রশ্নগুলা, মানে একটু আগে যেটা দেখলাম আর কি, মানে সবাই উত্তর দিছে একটা, উত্তর হয়েছে আরেকটা, এগুলোকে আমরা ট্রিকি প্রশ্ন বলি। এই ট্রিকি কোয়েশ্চেন গুলো খুবই এক্সক্লুসিভ কোয়েশ্চেন, যেগুলো হচ্ছে এডুরার মধ্যে লেভেল 4-এ কিন্তু আমরা যুক্ত করে দিয়েছি। কেমন, লেভেল 4টা পড়ে নিয়েন। আচ্ছা, এবার আসেন আই স সাম ড্যাশ, আই স সাম ড্যাশ। একটু কমেন্ট বক্সে একটু জানান তো যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে। এভরিওয়ান, এভরিওয়ান একটু কমেন্ট করে জানাও যে এটার সঠিক উত্তরটা কি হতে পারে। কমেন্ট করে একটু জানান সঠিক উত্তরটা কি হতে পারে। এভরিওয়ান, এভরিওয়ান। মজার বিষয় হচ্ছে কিছু নাউন আছে, বুঝছো, মানে যাদেরকে প্লুরাল করতে গেলে তুমি এস যোগ করতে পারবে না। কিছু নাউন আছে এদেরকে প্লুরাল করলে এস হয় না। এর মধ্যে একটা হচ্ছে তোমার এই যে ডিয়ার, কেমন, এরকম আরো বেশ কিছু শব্দ আছে, যেমন এই যে ক্যানন, ক্যানন মানে হচ্ছে কামান, ক্যানন শব্দের অর্থ কামান। তারপর হচ্ছে অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, আর্টিলারি। ঠিক আছে, তো আমরা এদেরকে কি করতে পারবো না, এদেরকে এস দিয়ে প্লুরাল করতে পারবো না। তার মানে তুমি এখানে সাম বলো, কিংবা তুমি এখানের মধ্যে ধরো একটা প্লুরাল নাম্বার দিয়ে দিলা 20, 20 কিন্তু একটা প্লুরাল নাম্বার। তো আমরা জানি নাম্বার যদি প্লুরাল হয় তাহলে সাথে যে নামটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5। আচ্ছা, এই যে অপশনে যাদেরকে দেখতে পাচ্ছ, এই যে যাদেরকে দেখতে পাচ্ছ, এরা কিন্তু মূলত কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্স। এই কোয়ান্টিফায়ার্স গুলার একটা সাধারণ নাম আছে, সাধারণ নাম হচ্ছে, এদেরকে আবার ডিটারমিনার্স নামেও ডাকা হয়, ডিটারমিনার্স। অর্থাৎ এদের কমন নাম যেটা, সাধারণ নাম হচ্ছে এরা সবাই ডিটারমিনার, আর এদের স্পেসিফিক নামটা হচ্ছে এরা যেহেতু পরিমাণ নির্দেশ করে বা সংখ্যা নির্দেশ করে, এই কারণে এদেরকে বলা হয় এরা কোয়ান্টিফায়ার্স। যাহাই কোয়ান্টিফায়ার্স তাহাই ডিটারমিনার্স। বুঝা গেছে? তাহলে এখন আমরা জানি ডিটারমিনারের পরে কিন্তু নাউন বসে, তার মানে এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এদের পরে কিন্তু অবশ্যই নাউন বসবে। তো তোমাকে জানতে হবে কোন ডিটারমিনারের পরে কোন নাউন বসবে, কোন কোয়ান্টিফায়ারের পরে কোন নাউন বসবে। মানে ফিউ যুক্ত যারা আছে এদের পরে বসবে কাউন্টেবল নাউন, লিটল যুক্ত যারা আছে এদের পরে বসবে আনকাউন্টেবল নাউন। তাহলে এখন তোমাকে চেক করতে হবে প্রশ্নে শূন্যস্থানের পরে যে নাউনটা দেয়া আছে এই নাউনটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যদি এটা কাউন্টেবল হয় তাহলে এ অথবা বি, যদি এটা আনকাউন্টেবল হয় তাহলে সি অথবা ডি। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি একটু জাস্টিফাই করি, তোমরা আমাকে একটু কমেন্ট করো যে এখানে কোনটা সঠিক বলে মনে হচ্ছে। এভরিওয়ান, এভরিওয়ান আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে অ্যান্সার কোনটা সঠিক মনে হচ্ছে। এভরিওয়ান, এভরিওয়ান কমেন্ট করে একটু জানাবেন। ওকে,
আচ্ছা, সঠিক উত্তর কোনটা একটু কমেন্ট করে জানান। এভরিওয়ান, সবাই একটু কমেন্ট করে জানান যে সঠিক উত্তর কোনটা। দেখেন, এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, ফ্রেন্ডস কিন্তু মূলত একটা কাউন্টেবল নাউন, তাই না? ফ্রেন্ডস হচ্ছে একটা কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনের পূর্বে আমরা কিন্তু অবশ্যই কাকে বসাবো? কাউন্টেবল নাউনের পূর্বে আমরা ফিউ অথবা ফিউয়ার তাকেই বসাবো, ফিউ অথবা ফিউয়ার। কেমন? তো আমি দেখতে পাচ্ছি এখানে 5-এর বি বলতেছে অনেকে। আচ্ছা, এনিওয়ে, তো এখানে বলা হচ্ছে আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস ইন বাংলাদেশ। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ। এ ফিউ শব্দের অর্থ হচ্ছে অল্প। এখন প্রশ্ন হচ্ছে ফিউয়ার কেন হয় নাই, মানে অপশন নাম্বার এ কেন হয় নাই? তো ফিউয়ার, আমি যদি এখানে ফিউয়ার নিতাম তাহলে বাক্যের সামনের দিকে একটা দেন প্রয়োজন ছিল, কম্পারেটিভ দেন। কারণ ফিউয়ার হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি পরে দেন প্রয়োজন পড়ে। এখানে কিন্তু কোনো দেন নাই, ঠিক আছে? যে কারণে আমরা অপশন নাম্বার এ নিতে পারতেছি না। সঠিক উত্তর অপশন নাম্বার বি। আচ্ছা, লিটল বা এ লিটল তো প্রশ্নই ওঠে না, কারণ এটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের পূর্বে লিটল যুক্ত কেউ বসতে পারবে না, সব ফিউ যুক্ত শব্দ বসবে। আচ্ছা, এবার চলে আসেন কোশ্চেন নাম্বার 6। ওয়াও, ওয়ান্ডারফুল, এই যে চলে আসছে অলরেডি। একদম আশার মতো একটা প্রশ্ন। বলেন, দেখেন বিইউপির এক্স কোয়েশ্চেন, কিন্তু এটা বিইউপির এক্স কোয়েশ্চেন। আমাকে একটু বলেন তো অ্যান্সারটা কি হবে? বিইউপির এক্স কোয়েশ্চেন, এটা অ্যান্সারটা কি হবে? আমাকে একটু কমেন্ট করে জানান এভরিওয়ান। এভরিওয়ান একটু জানাতে হবে, কমেন্ট করে জানাতে হবে যে সঠিক উত্তরটা কি হতে পারে। একটু কমেন্ট করে জানাও। অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। একটু আগে কিন্তু আমরা ডিএইচ লরেন্সের কথা বলছিলাম, মনে আছে? এর সঠিক উত্তর হচ্ছে এই যে এটা, লরেন্স। লরেন্স এই কবিতাটার জন্যই তো উনি বিখ্যাত ছিলেন, ঠিক আছে? সো এভাবে এভাবে প্রশ্ন আসবে, এবং সেটা কোন কবি লিখছেন এটাও চলে আসবে, এবং সেটা টেক্সট বুক থেকে আসবে। এই টাইপের প্রশ্নগুলো টেক্সট বুক থেকে আসবে, বাড়তি তোমার পড়ার প্রয়োজন নাই। যেটা তোমার টেক্সট বুকে যে কবির নাম নাই, টেক্সট বুকে যে সাহিত্যিকের নাম নাই, যে কবি বা লেখকের নাম টেক্সট বুকে নাই, তাকে নিয়ে স্টাডি করার প্রয়োজন নাই, ঠিক আছে? যারা আছে তাদেরকে নিয়ে তুমি স্টাডি করতে পারো। স্টাডি বলতে খুব বেশি না, যে আসলে উনি কোন কবিতাটা লিখছেন এবং ওনার জন্ম মৃত্যু পড়ার প্রয়োজন নাই। উনি কোন দেশের কবি ছিলেন, কোথায় বসবাস করতেন, এবং উনি কোনটার জন্য বিখ্যাত ছিলেন, ঠিক আছে? বা লাইফে যদি নোবেল প্রাইজ পেয়ে থাকেন, কোন নোবেলটা উনি পাইছিলেন, কত সালে পাইছিলেন, এটা একটু স্টাডি করবা। আচ্ছা, এনিওয়ে, এবার চলে আসেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 দেখছো, এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে তো হয়েই গেল। হোয়াট ইজ দ্য নেক্সট লাইন অফ লাইফ উইদাউট ড্রিমিং? এইটার পরের লাইনটা কি? লাইফ উইদাউট ড্রিমিং, এটার পরের লাইনটা কি? খুব দ্রুত আমাকে কমেন্ট করে একটু জানাই দেন। লাইফ উইদাউট ড্রিমিং, এটার পরের লাইনটা কি হবে? এভরিওয়ান, এভরিওয়ান দেখছেন? সো প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে? প্রশ্ন আসতেই পারে যে কোন কবিতার পরে একটা কবিতার লাইন উঠাই দিল এবং সেটার পরের লাইনটা কি হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতেই পারে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই যে কবিতাটা, এই যে লাইনটা, যে লাইফ উইদাউট ড্রিমিং, এইটা কিন্তু তোমরা একটু চেক করে দেখবা। আমি সরাসরি ভাবে এই যে আমাদের ইংলিশ ফর টুডে ইএফটি বুক, ঠিক আছে? ইএফটি বুকের মধ্যে তোমার দেখো 78 নাম্বার পেজে ড্রিম কবিতাটা আছে ল্যাংস্টন হাক্সের। দেখো এখানে কোথাও এইটা নাই, তার মানে এটা অংশ বিশেষ, এটা বড় একটা কবিতার অংশ বিশেষ। এখানে লেখা আছে হোল্ড ফাস্ট টু ড্রিম, ফর ইফ ড্রিমস ডাই লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। হোল্ড ফাস্ট টু ড্রিম, ফর হোয়েন ড্রিমস গো লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। তাহলে দেখো এখানে জাস্ট 8টা লাইন আছে, পুরো কবিতাটা কিন্তু এখানে নাই। সো এটা কিন্তু পুরো কবিতা থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে অ্যান্সার, এটা আসলে দুঃখজনক, কারণ পুরো কবিতাটা তো সিলেবাসের মধ্যে নাই। সো এটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন। সো কিছু করার নাই, ঠিক আছে? কিছু করার নাই, আপনাকে এই জাতীয় প্রশ্নগুলো ফেস করতে হবে। কালার্স উইদাউট রেইনবো, কালার্স উইদাউট রেইনবো, ঠিক আছে? কালার্স উইদাউট রেইনবো, এটা আউট অফ টেক্সট বুকের প্রশ্ন। এরকম একটা প্রশ্ন পরীক্ষায় থাকতেই পারে বা থাকবে হয়তো।
তো সেইটা যদি কনফার্ম না হও তাহলে অ্যান্সার করো না, কারণ তুমি উল্টাপাল্টা দাগাইলে নেগেটিভ মার্কসে পড়ে যাবা। আর তোমরা সবাই জানো বিইউপিতে কিন্তু প্রতি প্রশ্নের জন্য একদম বরাবর 0.5 করে কিন্তু নাম্বার কেটে রাখবে, বরাবর একদম অর্ধেক নাম্বারই কেটে রাখবে, 0.5 করে কেটে রাখতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমরা জানি 0.25 করে কাটে, দেখছেন? আর বিইউপিতে এটা ডাবল কাটে, মানে 0.5 করে কাটে। সো এই কারণে কনফার্ম না হয়ে এই জাতীয় যে সিলেবাস বহির্ভূত যেগুলো থাকবে সেগুলো কনফার্ম না হয়ে আমরা উত্তর করব না। তোমার 40-এর মধ্যে 40টা দাগানোর প্রয়োজন নাই। 40টার মধ্যে শিওর হয়ে তুমি যদি 30 প্লাস দাগাইতে পারো, 30, 32, 33 মানে 30 প্লাস যদি শিওর হয়ে দাগাই দিয়ে আসতে পারো, তাতেই ইনশাল্লাহ তোমার মানে চান্স নিশ্চিত। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। এবার আসো আমরা একটু চলে যাই আমাদের নেক্সট কোয়েশনে। কোয়েশন নাম্বার 8, 8 নাম্বার কোয়েশন। আচ্ছা, বলেন তো, এইটা আমাদের টেক্সট বুকের মধ্যে আছে, এই যে আই ডাইড ফর বিউটি। যদিও এটা আমাদের শর্ট সিলেবাসে নাই, ফুল সিলেবাসে আছে। সো ফুল সিলেবাসে থাকলেও সেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাকে একটু কমেন্ট করে জানান যে আই ডাইড ফর বিউটি এটা কার লেখা। আই ডাইড ফর বিউটি এটা কার লেখা, সবাই একটু কমেন্ট করে জানাবেন। এভরিওয়ান প্রত্যেকেই একটু কমেন্ট করে জানান অ্যান্সার কোনটা হতে পারে। আই ডাইড ফর বিউটি, ঠিক আছে, এটা সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্ট করে জানান। এবং আপনারা এটা জানেন অ্যান্সার কোনটা, এটা কি তোমাদের জানা আছে কিনা? আই ডাইড ফর বিউটি। জানা নাই? এটা তো আমাদের অলরেডি খুব জনপ্রিয় একটা কবিতা, ঠিক আছে, এমিলি ডিকেনসন। এই যে এমিলি ডিকেনসন, এটা আমাদের টেক্সট বুকের মধ্যে ধরেন ট্রিপল স্টার, ওনার জন্য আমি ট্রিপল স্টার দিলাম, উনি খুবই বিখ্যাত, এমিলি ডিকেনসন খুবই বিখ্যাত। ঠিক আছে, সো ওই ওনার ব্যাপারে একটু স্টাডি করবেন যে উনি কোন দেশের ছিলেন, তারপর ওনার যে কবিতা কোনটা ছিল আই ডাইড ফর বিউটি। আবার আই ডাইড ফর বিউটির লাইনগুলো একটু দেখবা, কারণ কোন লাইনের পরে কোনটা হবে এটা আগে থেকে জানা থাকতে হবে। তা নাহলে একটু আগে যে প্রশ্নটা দেখছিলাম, ঠিক আছে, এই যে এই টাইপের যে প্রশ্নগুলা, যে এই লাইনের পরের লাইনটা কি, এরকম প্রশ্ন হলে তো তুমি আটকায় যাবা। তো সেই জন্য শর্ট সিলেবাসে যে কবিতাগুলো আছে প্রত্যেকটা কবিতার নেক্সট লাইনগুলো বারবার করে পড়বা, কোন লাইনের পরে কোন লাইন আসছে বারবার করে রিডিং করবা। আর যদি হাতে সময় থাকে তাহলে ওই যে আই ডাইড ফর বিউটি, তাই না, তারপর হচ্ছে আরো বেশ কিছু কবিতা আছে, যেমন জীবনানন্দ দাশেরও কিন্তু ওখানে কবিতা আছে, এরকম বেশ কিছু কবিতা আছে টেক্সট বুকের মধ্যে, ওগুলোও যদি সময় পাও তাহলে একটু দেখে নিও, ঠিক আছে, কাজে আসবে। আচ্ছা, এবার চলে আসেন 9 নাম্বার। বলেন তো আউট এন্ড আউট শব্দের অর্থটা কি? আউট এন্ড আউট এই শব্দের অর্থটা কি? আউট এন্ড আউট, এভরিওয়ান একটু কমেন্ট করে জানাবেন। আউট এন্ড আউট মিন্স হোয়াট? আউট এন্ড আউট মিন্স হোয়াট? ঠিক আছে, আমাকে একটু আউট এন্ড আউট বলতে আসলে আমরা কি বুঝি? আচ্ছা, একটু দ্রুত রেসপন্স করতে হবে, একটু দ্রুত রেসপন্স করতে হবে, কারণ হচ্ছে আমাদের ফোনের আজকে ভুলবশত হচ্ছে চার্জটা কাজ করে না। যাই হোক, একটু দ্রুত কমেন্ট করেন। আমরা 10 নম্বর পর্যন্ত আজকে আমরা দেখব, 10টা প্রশ্ন আজকে আমরা সলভ করব। সো এটার সঠিক অ্যান্সারটা কি হবে? আউট এন্ড আউট মিন্স হোয়াট? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আউট এন্ড আউট মিন্স হোয়াট? আউট এন্ড আউট মানে হচ্ছে পূর্ণাঙ্গ ভাবে, মানে থরলি। আউট এন্ড আউট মিন্স থরলি। এই যে অপশন নাম্বার কোথায় আছে দেখো, অপশন নাম্বার বি তে আছে থরলি, পাইছেন? আচ্ছা, তো এটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ যদি যদি তুমি ফ্রেজ কমন ফেলতে চাও তাহলে বিগত বছরের যতগুলো ফ্রেজ আসছে সবগুলো তোমাকে পড়ে ফেলতে হবে, এবং সেটা শুধু মানে বিইউপির বিগত বছর না, 6টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে তোমাকে কাজ করতে হবে। ডিইউ, আরইউ, সিইউ, জেইউ, জেএনইউ, কেমন? 1 2 3 4 5 আর হচ্ছে বিইউপি। ঠিক আছে, দেখো আমি এখানে 6টা বিশ্ববিদ্যালয় বললাম, এই 6টা ভার্সিটির লাস্ট 10 ইয়ার্স কোয়েশনস, 10 ইয়ার্স কোয়েশনস গত 10 বছরের কোন কোন ইউনিট বিগ সরি এ বি সি, অর্থাৎ সকল ইউনিট। তোমরা দেখবা সায়েন্সের মধ্যে যে কয়েকটা মানে সায়েন্সের ইংরেজি অংশ যে প্রশ্নগুলো আসছিল এই ভার্সিটিগুলোতে, সেই প্রশ্নগুলো আপনাকে আলাদা করে পড়তে হবে। তারপর বি ইউনিটের ইংরেজিতে এই কয়েকটা ভার্সিটিতে গত 10 বছরে যা যা প্রশ্ন আসছে সেটাও দেখতে হবে। আবার সি ইউনিট ইংলিশে যা যা আসছে সেটাও দেখতে হবে, কারণ এ এর প্রশ্ন আমরা দেখেছি যে সি তে চলে আসছে,
সি এর প্রশ্ন আবার এ তে চলে আসছে, বি এর প্রশ্ন এ তেও আসে, সি তেও আসে, বুঝতে পারছেন? তার মানে এটা শিফটিং হচ্ছে, প্রশ্নগুলো কিন্তু শিফটিং হয়, ইন্টারশিফটিং হয়। তো এই বিষয়টার গুরুত্ব মাথায় রেখে আমরা এই পরিশ্রমটা একটু করতেই হবে। গত 10 বছরের কোয়েশ্চেন ব্যাংক নিয়ে তোমাকে কাজ করতে হবে। সো এখন এতগুলা ইউনিভার্সিটির এতগুলা প্রশ্ন আপনি কোথায় পাবেন? আপনি এইগুলা পাবেন হচ্ছে এই যে আমাদের সাথে যে বইটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এডুরা, ঠিক আছে? এই বইটার মধ্যে তুমি মোটামুটি সবগুলা পেয়ে যাবা, ঠিক আছে? এভরিওয়ান, অর্থাৎ তোমার শেষ মুহূর্তের একটা কনফার্ম প্রিপারেশন বলতে পারো, ঠিক আছে? অন্তিম প্রস্তুতি, এটা তোমাকে এডুরা ইনশাল্লাহ হেল্প করবে। এখানে শুধু এই সমস্ত কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু আলাদা একটা লেভেল আছে, সম্ভবত এটা লেভেল 4 হতে পারে, 5 হতে পারে। লেভেল 5টা আপনি দেখবেন, আশা করি বিগত বছরে সবগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেস ক্লাস, আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। আমাকে একটু বলতে হবে যে সঠিক উত্তরটা কি হতে পারে। এই যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। তো মনে রাখবা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এদের পরে অলওয়েজ পাস্ট টেন্স হয়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো যদি থাকে তাহলে কোন টেন্স হবে বলেন দেখি? অবশ্যই পাস্ট টেন্স হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে পাস্ট টেন্স হবে। তো আপনারা আমাকে একটু বলেন এটা সঠিক উত্তরটা কি হবে? এভরিওয়ান একটু কমেন্ট করে জানাও যে এটা সঠিক উত্তরটা কি। থ্যাংক ইউ। 10 নম্বরে অলরেডি কিন্তু আমরা উত্তর পেয়ে গেছি। অপশন নাম্বার সি, উই স্টার্টেড। অপশন নাম্বার সি, উই স্টার্টেড, ঠিক আছে? আচ্ছা, তবে এই যে নিয়মটা আছে না, এটা বিশেষভাবে কিন্তু মূলত এফবিএস এর জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কমার্সে এই 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 রুলটা খুব বেশি দেখেছি আমি। সি ইউনিটের প্রত্যেকটা ভার্সিটির পরীক্ষায় এই রুলটা থেকে আমি প্রশ্ন দেখেছি। এই কারণে আমি বললাম যে এটা সি এর খুব জনপ্রিয় একটা রুল এবং প্রশ্ন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা বিউপির বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে আমরা বিশ্লেষণ করলাম এবং আমরা দেখলাম যে বিউপিতে তুমি যদি পরীক্ষা দাও, অবশ্যই তোমাকে টেক্সট বুক ইএফটি এটার উপর অবশ্যই একটা ভালো ধারণা রাখতে হবে এবং তোমাকে সাহিত্য, কবি সাহিত্যিকদের ব্যাপারে জানতে হবে। টেক্সট বুকের কিছু লাইন তোমাকে অবশ্যই দাগায় দাগায় পড়তে হবে, কবিতাগুলা রিডিং করতে হবে, কোন লাইনের পরে কোনটা গেছে দেখতে হবে। আর গ্রামারের জন্য টেনশনের কোনো কারণ নাই, গ্রামারের জন্য তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ বা এখন পর্যন্ত যা যা পড়ছো এটা এনাফ। কিছু প্রশ্ন, একটা বা দুইটা প্রশ্ন হয়তো সিলেবাস বহির্ভূত থাকবে, ওটা দেখে নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নাই। সিলেবাস বহির্ভূত প্রশ্ন যদি তুমি শিওর থাকো যে অ্যান্সার এটাই হবে, ওটাই দাগাবা। আর যদি তোমার মধ্যে কোনো শিওরিটি কাজ না করে, তাহলে ওই প্রশ্নটা তুমি লিভ করবা, ঠিক আছে? ওই প্রশ্নটা ছেড়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, আর তোমরা এখনো যেহেতু হাতে আমাদের জানুয়ারি মাসে পরীক্ষা, বিইউপি পরীক্ষা যেহেতু জানুয়ারিতে, তোমরা কিন্তু একটা সময় পাচ্ছ। এই সময়টা যদি কাজে লাগাইতে চাও, তাহলে এই যে ক্যাপ্টেন টার্গেট ব্যাচটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? লিজেন্ড কেয়ারের ক্যাপ্টেন টার্গেট ব্যাচ, এই ব্যাচটা কিন্তু তোমাকে যথেষ্ট হেল্প করবে, ঠিক আছে? ক্যাপ্টেন টার্গেট ব্যাচ যেটা, এটা তোমাকে হেল্প করবে। সো আমরা ক্যাপ্টেন টার্গেট ব্যাচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানের মধ্যে এই যে কোর্সটা, ঠিক আছে? ক্যাপ্টেন টার্গেট ব্যাচ, এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি বাংলার 20টা ক্লাস, ইংরেজির 20টা, জিকে 25টা ক্লাস, এফবিএস ম্যাথ যেটা, ম্যাথের 20টা ক্লাস। তো এই কোর্সে আমরা একটা প্যানেল দেখতে পাচ্ছি এখানের মধ্যে, এবং এরা সবাই কিন্তু নিজের নিজের সেক্টরে, অর্থাৎ যিনি যে সাবজেক্ট পড়াচ্ছেন অনেক বছর ধরে পড়াচ্ছেন, এক্সপিরিয়েন্সের সাথে পড়াচ্ছেন, বছরের পর বছর বিইউপি স্টুডেন্টদেরকে তারা ট্রেনিং দিয়ে যাচ্ছেন। আবার এখানে কেউ কেউ সরাসরি আপনার বিইউপি থেকে গ্রাজুয়েশন করছেন, ঠিক আছে? সো আমার মনে হয় যে এই ফ্যাকাল্টি মেম্বাররা তোমাদেরকে একটা বেস্ট সার্ভিস দিবে। সো যারা যারা লিজেন্ড কেয়ারের ক্যাপ্টেন টার্গেট ব্যাচ ভর্তি হতে চাও, তারা চাইলে আজকেও তোমরা এনরোল করতে পারো। যেই ক্লাসগুলো হয়ে গেছে ওই ক্লাসগুলো কিন্তু অলরেডি রেকর্ডেড করা আছে, ঠিক আছে? ওই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবা। রানিং তুমি চাইলে আজকে থেকেও তুমি ক্লাসে যুক্ত হতে পারবা। যেমন আজকে 6টার সময় তোমার কিন্তু ক্লাস আছে, চাইলে তোমরা আজকে থেকেও আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবা, ঠিক আছে? সো আজকে তাহলে আমি কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।